গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে অনেকগুলো দল থাকবে, সেখানে কোনো একটা দল কিংবা কতিপয় দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের উপরে প্রভুত্ব করতে পারে, ক্ষমতার নির্বিচার একটা যথেচ্ছাচার প্রয়োগ ঘটাতে পারে, কিংবা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে পারে, সেটা পাচার করতে পারে, যেগুলো সব দৃষ্টান্ত আমরা দেখেছি। কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, বিনা বিচারে মানুষ মারা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ক্ষমতা ব্যবহার করে একটা দেশের অর্থনীতি যদি $500 বিলিয়ন হয়, তার $250 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিও এখানে তৈরি হয়। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিটা এর মধ্যে দিয়ে যেহেতু ধ্বংস করা হয়, তার ফলে এই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া না থাকার কারণে মানুষ যে একটা দলের বিপরীতে আরেকটা দল গঠন করবে, যেটা খুব জরুরি। রাজনৈতিক সচেতনতা মানে হচ্ছে সংঘবদ্ধ হওয়া। সেই জায়গাটাতে একটা বাধা তৈরি করে দেওয়া হয়। যখন সেনাপ্রধানের বক্তব্য দেওয়া হবে বলে টেলিভিশনে জানানো হলো এবং তারপরে সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, তখনই আমরা প্রায় বুঝে গিয়েছিলাম যে একটা বড় ঘটনা ঘটে গেছে। এবং সেইটা আমরা যখন ওখানে উপস্থিত হলাম, ততক্ষণে মিডিয়া তো চলে এসছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশত্যাগ করেছেন। এটা খুব কমন প্রশ্ন সাকিব ভাই। ৭১-এ যারা শহীদ হয়েছেন, এর পরবর্তীতে এরশাদ পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, হেফাজতে যারা শহীদ হয়েছেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, এই শহীদের ব্যাখ্যা বা শহীদের সংজ্ঞা কি আলাদা কিনা? সবাই তো দেশপ্রেমের জন্য শহীদ হন, আপনার কাছে এর ব্যাখ্যাটা কি? আমরা তো বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম ন্যারেটিভ দেখি, ও কম শহীদ, বেশি শহীদ ইত্যাদি নানা রকম ব্যঙ্গময় তারা প্রকাশ করতে চান। আপনার কাছে ব্যাখ্যাটা কি? যে কোনো বৃহত্তর স্বার্থের জন্য যখন লড়াই হয়, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়, সেই সব মৃত্যুকে আমরা, এবং সেটা করতে গিয়ে যখন কেউ জীবন উৎসর্গ করেন, সেইটাকে আমরা শাহাদাত হিসেবে গ্রহণ করি। আমি মনে করি যে মানুষের জীবনে সবচেয়ে উচ্চতম মানবিক মুহূর্ত এটাই, যখন কোনো মানুষ তার সমষ্টির স্বার্থে এবং বৃহত্তর স্বার্থে নিজের জীবন উৎসর্গ করার মতো সাহস এবং অঙ্গীকারে পৌঁছান। সেইটার চেয়ে মানবিক মুহূর্ত আর কি হতে পারে? তো সেই দিক থেকে যা বাংলাদেশের ইতিহাসে, আমাদের যত পেছনেই যাই না কেন, যারা সমষ্টিগত স্বার্থে বৃহত্তর কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন, তারা সবাই শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। এবং আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, সেটা আপনি অনেক পুরনো জায়গা থেকেও দেখলেও আমরা জাতপাতের বিরুদ্ধে লড়াই করেছি, কৃষকের লড়াই দেখেছি, নানা ধরনের ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই দেখেছি, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, তার বিরুদ্ধে লড়াই দেখেছি। সেটার মধ্যে দিয়ে এক ধরনের স্বাধীনতা এসছে, ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র হয়েছে। এমনকি পাকিস্তানের জন্য যে সংগ্রাম, সেখানেও পূর্ব বাংলার মানুষের আমরা লড়াই দেখেছি। এবং সেখানে তাদের পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যেই একটা স্বপ্ন তৈরি হয়েছিল যে পাকিস্তান ন্যায় এবং সত্য দেবে, প্রতিষ্ঠা করবে। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। প্রতিটি যুগেই দেখা যায় যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়, বড় সংগ্রাম তৈরি হয়, মানুষের আত্মত্যাগ, নানান ইতিহাস তৈরি হয়। কিন্তু যে জন আকাঙ্ক্ষাটা ওই সব সংগ্রামের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, সেটার পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয় না। তার একটা বড় কারণ থাকে যে ওই বাস্তবায়নের উপযোগী শক্তি কিংবা সংগঠন যদি গড়ে না ওঠে, তাহলে সেই লড়াইটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় না। তো সেইটা কালে কালেই ঘটেছে, যেমন 47-এর পরেও ঘটেছে, যার ফলে মানুষ আবার নতুন করে লড়াইয়ের স্বপ্ন দেখেছে, লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েছে এবং লড়াই করেছে। মর্যাদার বৈষম্য দেখেন কিনা?
না, মর্যাদার বৈষম্য এটা নির্ভর করে যে আসলে কারা কিভাবে একটা লড়াইকে দেখছে। এখন লড়াইয়ের দৃষ্টিভঙ্গির তো শ্রেণীগত অবস্থান আছে, গোষ্ঠীগত অবস্থান আছে, সেখানেও সংকীর্ণ স্বার্থ কাজ করে, বৃহত্তর স্বার্থের কাজ করে। ফলে কে কোন অবস্থান থেকে দেখছে সেটার উপরে নির্ভর করে যে তারা কোন লড়াইকে কতটা গুরুত্ব দিবে, কোনটার মর্যাদাকে কিভাবে প্রতিষ্ঠিত করবে। আমরা যেটা যেভাবে দেখি সেটা হচ্ছে যে প্রত্যেকটি ঐতিহাসিক পর্বে মানুষ লড়াই করেছে তার মুক্তির জন্য। মানুষের এই যে লড়াইয়ের যে লক্ষ্য এবং সেইখানে যে তার অংশগ্রহণ, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনৈতিকভাবে কোনো একটা লড়াইয়ের লক্ষ্য এবং জনগণের যে স্বপ্ন, দুইয়ের মধ্যে ফারাক থেকেও সেটা এক সূত্রে গঠিত হতে পারে। যেমন পাকিস্তান আন্দোলনের ক্ষেত্রেই সেটা দেখা গেছে। মানুষের কৃষকের মুক্তির স্বপ্ন কিংবা কৃষকের লক্ষ্য ছিল যে ধরনের মুক্তি, সেটা পাকিস্তান রাষ্ট্র কতটা ধারণ করেছে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু সেই মুহূর্তে কৃষকের যে লড়াই ছিল সেটা তার সামনে রাজনৈতিক প্রশ্ন হিসেবে যখন পাকিস্তান কায়েমের প্রশ্নটা দাঁড়িয়েছে, তারা সেই লড়াইয়ের মধ্যে মিশে গেছেন। তারা হয়তো স্বপ্ন দেখেছেন যে পাকিস্তান কায়েম হলেই হয়তো তাদের মুক্তি আসবে, কিন্তু সেই মুক্তি আসেনি। কারণ তাদের যে সংগঠিত শক্তি কিংবা রাজনৈতিক শক্তি সেটা সেই লড়াইয়ের নেতৃত্বে যেতে পারেনি, অথবা পাকিস্তান রাষ্ট্র কল্পনা তাদের পুরো প্রশ্নটাকে হয়তো ধারণ করেনি। কিন্তু লড়াইয়ের মধ্যে কোনো না কোনো, যাকে বলে কনজাংচারাল একটা জায়গা তৈরি হয়, এমন একটা মুহূর্ত তৈরি হয় যেখানে এসে অনেকগুলো প্রশ্ন এক স্রোতে মিলে যায়। একটু সাকিব ভাইকে এর সম্পূরক উত্তরটা দিতে বল। পাশাপাশি একটা প্রশ্ন, যেহেতু ভোটের রাজনীতির কথা বলা হলো, এই যে আমরা হঠাৎ করেই পত্রপত্রিকায় লেখালেখি বা এডিটোরিয়াল পড়ি বা আমরা লিখি যে যখনই -2 ব্যাপারটা আসে তখনই যেন নড়ে চড়ে বসে যে সে বোধহয় অন্য কোনো রাজনৈতিক সত্তা কখনোই কোনোদিন ক্ষমতায় আসতে বা রোল করতে পারবে না। কিন্তু আমরা তো আমার জানা গণসংহতি আন্দোলন 22 বছর হয়ে গেল আপনারা মাঠে রয়েছেন, এবং এই বিগত 16 বছরে অন্যান্য বড় রাজনৈতিক দল যতটা সরব ছিল না, বিভিন্ন চাল ডালের দাম থেকে শুরু করে বাস ভাড়া থেকে শুরু করে, আপনি এবং আপনারা কথা বলেছেন, এটা প্র্যাকটিক্যালি সত্য, আমরা দেখেছি। মানে ছোট দলগুলো কি মানে বারবার এভাবে ডিমোরালাইজ করা হয় কিনা, বা এক ধরনের পারসেপশন তৈরি করা হয় কিনা যে না, তারা তো আসলে সংযুক্ত দল হিসেবে আসবেন, সুতরাং তাদের নিয়ে বড় স্বপ্ন দেখা সম্ভব না। আপনি একজন মাঠ কর্মী, মাঠের নেতা হিসাবে এইটাকে কিভাবে ব্যাখ্যা দেন সাকিব ভাই? রাজনীতি এবং জনগণের মধ্যে যখন বিচ্ছিন্নতা হয়, মানে আসলে এটা বোঝাতে গিয়ে যে জিনিসটা মূলত রাজনৈতিক দলের সাথে জনগণের বিচ্ছিন্নতার কথাটাই বলা হচ্ছে, এবং এই বিচ্ছিন্নতাটা ঘটে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই। একটা তো হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়া যদি আমরা ধরে নিই একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, মানে যে কোনো ব্যবস্থার মধ্যেই তো কথা বলতে হচ্ছে। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে অনেকগুলো দল থাকবে, সেখানে কোনো একটা দল কিংবা কতিপয় দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের উপরে প্রভুত্ব করতে পারে, ক্ষমতার নির্বিচার একটা যথেচ্ছাচার প্রয়োগ ঘটাতে পারে, কিংবা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে পারে, সেটা পাচার করতে পারে, যেগুলো সব দৃষ্টান্ত আমরা দেখেছি। কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, বিনা বিচারে মানুষ মারা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ক্ষমতা ব্যবহার করে একটা দেশের অর্থনীতি যদি $500 বিলিয়ন হয়, তার $250 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিও এখানে তৈরি হয়। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিটা এর মধ্যে দিয়ে যেহেতু মানে ধ্বংস করা হয়, তার ফলে এই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া না থাকার কারণে মানুষ যে একটা দলের বিপরীতে আরেকটা দল গঠন করবে, যেটা খুব জরুরি। রাজনৈতিক সচেতনতা মানে হচ্ছে সংঘবদ্ধ হওয়া, সেই জায়গাটাতে একটা বাধা তৈরি করে দেওয়া হয়। বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরনের শাসকরা যেটা করে সেটা হচ্ছে মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেয়, যাতে সে কোনো সক্রিয় না হয়। মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে, যাতে করে সে কোনো বিষয় নিয়ে আশাবাদী না হতে পারে।
এবং তার সব ধরনের সক্রিয়তা, যেগুলো ইতিবাচক, যেগুলো মানুষকে নতুন আশা দেখায়, নতুন স্বপ্ন দেখায় এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে উদ্বুদ্ধ করে, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, সেই জায়গাগুলো কত বেশি বন্ধ করা যায়, কত বেশি সেগুলো থেকে মানুষকে বিরত রাখা যায়, বিচ্ছিন্ন করে ফেলা যায়। এবং একটা হতাশা এবং কিছুটা বলতে পারেন যে কনফিউশন, মানে বিভ্রান্তিও থাকে যে সবই একই প্রক্রিয়ার জিনিস। এটা আমি বলতে পারি, কেউ অন্যভাবে নিয়েন না। মানে আমার ছাত্র জীবন থেকে এই জিনিসটা দেখেছি যে যখন রাজনীতির সমালোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সমালোচনা হচ্ছে, তখন সবই মোটামুটি এক কাতারে পড়ে যাচ্ছে যে আচ্ছা, রাজনৈতিক দলগুলো সব একই রকম। রাজনীতির বাইরের লোকগুলো হয়তোবা তারা নিজেদেরকে মনে করছে যে আমাদের কোনো ভয়েস নাই, আমাদের কথা কখনো শোনা হয় না। জি সাকিব ভাই, ইন্টারাপ্ট করি প্রসঙ্গে, যে আপনি ৫ আগস্টে আর্মি চিফের পাশে দাঁড়ানো এবং ওই সময়ের অবস্থানকেও আমার সাথে ২-৩ জন বড় বড় নেতা বলেছেন যে তাদের স্টেক হোল্ড এবং তাদের রাজনৈতিক অবস্থান যতটা, তার ওখানে থাকা উচিত ছিল, কিন্তু অন্যান্য ছোটখাটো দল কেন ৫ আগস্টে ওই সময় পাওয়া গেল, ইত্যাদি নিয়ে অনেকে ইউটিউবেও কোনো কোনো নেতা বক্তব্য দিয়েছেন। প্লিজ আপনি এই বিষয়ে। ৫ তারিখের ঘটনা, জি আসলে ৫ তারিখের ঘটনাটা এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি। বলেছেন। ৫ তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সেনাপ্রধানের অফিস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা শিক্ষার্থীদের সাথে হয়তো যোগাযোগ করতে চেষ্টা করেছেন অথবা পরে করেছেন। কি কারণে সেই যোগাযোগ স্থাপিত হয়নি সেটার হয়তো তারাই ভালো উত্তর দিতে পারবেন। হয়তো যোগাযোগের মাধ্যম কিংবা তারা অ্যাভেলেবল ছিলেন কিনা সেটাও একটা প্রশ্ন হতে পারে। আমরা নানান মাধ্যমে আমরাও আমাদের সাথে যোগাযোগ করাটা খুব সহজ হয়নি, যে কারণে দেরিতে আমরা পৌঁছেছি। শেষ পর্যন্ত যোগাযোগ স্থাপিত হওয়াতে আমরা ভেবেছি যে আমাদের যে বক্তব্য আছে সেটা বলা দরকার, যেহেতু সেখানে একটা মানে একটা পরিবর্তন ঘটছে বলে আমরা অনুমান করেছিলাম। মানে যখন সেনাপ্রধানের বক্তব্য দেওয়া হবে বলে টেলিভিশনে জানানো হলো এবং তারপরে সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, তখনই আমরা প্রায় বুঝে গিয়েছিলাম যে একটা বড় ঘটনা ঘটে গেছে। এবং সেইটা আমরা যখন ওখানে উপস্থিত হলাম, ততক্ষণে মিডিয়া তো চলে এসেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশত্যাগ করেছেন। তারপরে সেইখানে যে আলোচনা হয়েছিল, যে আমি আবারও স্পষ্ট করেই বলবো যে আমাদের দিক থেকে আমরা এটা বলেছি যে এখানে আমাদের শিক্ষার্থীরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র নেতৃবৃন্দ, এবং তাদের সাথে আলোচনাটা খুব জরুরি। তাদেরকে আলোচনায় যুক্ত করেই যে কোনো সিদ্ধান্তের জায়গায় যাওয়া। একটা বিষয় হয়তো আমরা এখনই বলা যেতে পারে, যেহেতু ছাত্রদের দাবি খুব স্পষ্টভাবেই ছিল যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, এই দাবিটা মেনে নেওয়ার বিষয়টা ঘোষণা দেওয়া যেতে পারে। সেই দিক থেকে ওইটুকুই বলা হয়েছিল, তার সাথে জানমালের নিরাপত্তার প্রশ্ন এবং হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নটি যুক্ত করা হয়েছিল। এইটুকুই বক্তব্য সেখানে সেনাপ্রধান রাজনৈতিক আলোচনার দলগুলোর সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে দিয়েছিলেন এবং তারপরে তিনি রাজনৈতিক দলগুলোকে বঙ্গভবনে গিয়ে, এটা যেহেতু তখন রাষ্ট্রপতি ছাড়া ওই অর্থে ওই মুহূর্তে তখন পর্যন্ত আর কোন সাংবিধানিক ব্যক্তি সেখানে ছিলেন না, তো তাদের দিক থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল সেখানে গিয়ে আলোচনাটা করার জন্য। তো সেটা নিয়ে যাই হোক, আলোচনা বিভিন্ন পর্যায়ে হওয়ার পর যখন সিদ্ধান্ত হলো, আমরাও সেটার সাথে গিয়েছিলাম। এখন আমরা যখন সেনা প্রধানের ভবন থেকে বেরিয়েছি, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ একটা কোস্টারে ছিলাম এবং তার সামনে ছিল ৩ বাহিনী প্রধানের গাড়ি বহর, তার সামনে একটা প্রোটোকলের জন্য যারা থাকেন একটা জিপ, এবং তার পেছনে দায়িত্বপ্রাপ্ত যিনি সামরিক কর্মকর্তা ছিলেন তাদের গাড়ি চলছিল। গাড়ি যখন জাহাঙ্গীর গেটে এসে থামে, তারপরে আসলে গাড়ি এগোতে পারছিল না। ওইখানে মানে ওই গেটের সামনে হাজার হাজার লক্ষ জনতা থেকে আছেন। তখন ওই যে প্রোটোকল অফিসার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, একজন কর্নেল, তিনি পেছনে এসে আমরা যে জিপে সবার শেষের দিকে ছিলাম, সেখানে এসে আমাকে বললেন যে আপনি একটু ডক্টর আসিফ নজরুলকে সাথে নিয়ে একটু সামনে আসেন, কারণ আমরা তো বেরোতে পারছি না। সেই পর্যায়ে আমরা ওখানে আসলে সামনে গেলাম এবং জনগণের উদ্দেশ্যে দু কথা বলা হলো যে আমরা
এইরকম একটা পরিস্থিতি ঘটেছে এবং এই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। এখন যে ভবিষ্যতের পরিবর্তনটা ঘটবে সেটার একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বঙ্গভবনে যেতে হবে, যে আপনারা এই গাড়ি বহরকে যেতে দিলে সেই কাজটা করা সহজ হয়। তো ওই দিক থেকে মানে ওই বক্তব্য রেখে আমরা জনগণও কিছুটা বুঝতে পারলেন যে হ্যাঁ আমাদেরকে যেতে দেওয়া দরকার। আমরা সেইখানে যাচ্ছিলাম এবং একটা পর্যায়ে যখন ওই যে বিজয় সরণির কাছে আমরা এসে দাঁড়ালাম, তখন একেবারেই ব্লক হয়ে গেল এবং সেই ক্ষেত্রে আমরা তখন ওই সামনের গাড়িতে যখন ছিলাম সেখান থেকে নেমে আমি কিছুটা বলতে পারেন যে জনগণের সাথে কথাবার্তা বলে একটু রাস্তা আমাদের যাওয়ার পথ করার চেষ্টা করছিলাম।